শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাওন দত্ত। যারা টাকা পাচার করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। লুট হওয়া অর্থ ফিরিয়ে এনে তা দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হবে। দুপুরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, এ পর্যন্ত জব্দকৃত সম্পত্তির মূল্য 1,30,700 কোটি টাকার বেশি। পাচারকারীদের নাগরিকত্ব বাতিল ও অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সাথে আলোচনা চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাচারকৃত অর্থ ফেরত আনা সহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে উঠে আসে বিভিন্ন দিক নির্দেশনা। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান গভর্নর ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানানো হয়, বিগত সরকার মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের টাকা পাচার করা হয়েছে। নগদের মাধ্যমে যেন কোনো বড় লেনদেন না হয় সেজন্য ব্যাংকে নির্দেশনা দেওয়ার কথাও জানান গভর্নর। সরকারের যে দারিদ্র্য বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো, নগদের মাধ্যমেই করা হতো শুধু, সেইখানে তারা প্রায় 2,000 কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। বড় কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি যে বড় কোনো ধরনের ট্রানজ্যাকশন তারা করবে না, ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে। তবে তারা যেটা করবে বা করতে পারে বলে আমরা সন্দিহান, সেটা হচ্ছে যে তারা তাদের যে অপকর্মগুলো করেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা করবে। গভর্নর বলেন, পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা দীর্ঘ সময়ের ব্যাপার। বিদেশে তাদের সম্পদ ফ্রিজ করার চেষ্টাও করছে সরকার। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কাজ এগিয়ে চলছে বলে জানান গভর্নর। ব্যাংকিং খাতকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে সংস্কার কাজ চলছে। ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, কারণ ব্যাংকগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের টাকাই লুট করা হয়েছে অধিকাংশ। আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড, সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে পারবো। এই কাজটা আমরা করে যেতে পারবো বলে আমরা আশা করি। এটা করা সম্ভব বহুলাংশে, তবে এটা চলমান প্রক্রিয়া। পরবর্তী সরকারকে এটা চালিয়ে যেতে হবে। অর্থ পাচারকারীদের নাগরিকত্ব বাতিলে সিঙ্গাপুরের সাথে আলোচনা হয়েছে বলেও জানান গভর্নর। সিঙ্গাপুরের সরকার এই বিষয়ে খুবই সেন্সিটিভ। যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়েই তারা এটা করেছেন এবং টাকাটা ইলিগালি তারা নিয়েছেন, তাহলে হয়তো তারা এই ব্যাপারে বিভিন্ন নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 200 কোটি টাকা পাচার করেছে এমন 125টি কেস চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত সম্পত্তির মূল্য 1,30,000 কোটি টাকার বেশি। স্থাবর সম্পত্তি সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758.7 করোড় টাকা, আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা, আর মিলিয়ন ডলারে সেটা হচ্ছে যে 20.78। এগুলো হচ্ছে ফ্রিজিং। বাংলাদেশ ব্যাংকের দুর্নীতি নিয়ে দুদক চাইলে তদন্ত করতে পারবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। দুর্নীতি যদি হয়ে থাকে সেটা দুদক আছে, তারা সেটাকে তদন্ত করবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন কর্মী সমর্থকরা। পঞ্চম দিনের মতো চলছে বিক্ষোভ। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ নিয়ে জটিলতা আছে। আইনি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এই বৃদ্ধ চালকের অপরাধ, তিনি বিএনপি নেতা ইশরাকের কর্মী সমর্থকের কথা না শুনে ব্লকেট কর্মসূচিতে সড়কে গাড়ি বের করেছেন কেন? যারাই গুলিস্তানের এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যেতে চাইছেন তারাই বাধার মুখে পড়ছেন। কেউ খাচ্ছেন মার, কেউ পাচ্ছেন ধমক। মানে বাস আমাদের ব্যারিকেড ওভারটেক করে উনি যেতে চাইছিলেন।
নাগরিকদের মহা দুর্ভোগে দিনভর নগর ভবনের আশেপাশে 6 ঘন্টার ব্লকেট কর্মসূচি। সাদা বাজে এটা ঘুরে এই মোড়ে বন্ধ, তাহলে আমরা যাবো কোন দিকের? এনা কিছু হলেই প্রত্যেক মোড়ে রাস্তা বন্ধ করে দেয়। কেন আমরা অসহায়? যে এদিক দিয়ে ঘুরে আসলাম আবার এদিকেও রাস্তা বন্ধ, আমাদের তো সমস্যা হচ্ছে সাধারণ জনগণ। যেভাবে আন্দোলন সংগ্রাম চলতেছে কিছু করার নেই, আমগো কষ্ট তো আমগো। এই যে রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচি লাগাই দিছে। অবস্থা দিয়া বেটারে যে আমরা একটা কথা কমো, একটা গাল দিব, কি করে দিব, নিজে তো চোখে দেখি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের মূল গেট আটকে দেওয়া হয়েছে ট্রাক দিয়ে। সেই ট্রাকেই চলছে গান। গেল 5 দিন অচলাবস্থা নাগরিক সেবায়। ইশরাককে মেয়র পদে আসীন করতে বিক্ষোভে আগতদের স্লোগান, মিছিল, অর্ধশত মাইক আর মোড়ে মোড়ে স্পিকারে পুরো এলাকা প্রকম্পিত। কর্মী সমর্থকরা বলছেন মেয়রের দায়িত্ব না দিয়ে বৈষম্য করা হচ্ছে ইশরাক হোসেনের সাথে। এরপর ঢাকাবাসীকে সাথে করে নিয়ে ঢাকা শহর অচল করে দেওয়া হবে। তাদের কিছু গুপ্ত সংগঠনের লোক তাদের স্বার্থ হাসিলের জন্যই আজকে তারা গড়িমসি করছে। ঢাকাবাসীর একটাই দাবি যে যাতে ইশরাক ভাই আমাদের মেয়র হয়। এদিকে দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা জানিয়েছেন, আইনি জটিলতার কারণে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। এই সরকার দায়িত্বে আসার পরেই অধ্যাদেশে পরিবর্তন, আইনের পরিবর্তন এনে সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কী ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট আছে, যার শুনানি কাল মঙ্গলবার। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার লন্ডনে এক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি। আয়োজনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মীর মৃত্যুর বিষয়টি তুলে ধরে দলটির অবদান নিয়েও কথা বলেন তারেক রহমান। একই সাথে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মন্তব্য করেন তিনি। সেন্ট্রাল লন্ডনের এক হোটেলে আয়োজিত হয় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 20 মিনিটের বক্তব্য জুড়ে ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে নানা ভবিষ্যৎ পরিকল্পনা। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্কুলের সিলেবাস ঢেলে সাজানো হবে। স্কুল হান্টের মাধ্যমে খেলোয়াড় তৈরি এবং ঢাকায় 2টি ওয়ার্ড মিলে একটি মাঠ তৈরি করা হবে। দেশের ক্রীড়াঙ্গনে প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন তারেক রহমান। কোকোর বড় ভাই হিসেবে নিজেকে গর্বিত মনে করেন বলেও জানান তিনি। আমরা তো আশা করতে পারি, আমরা তো চিন্তা করতে পারি, আমরা তো প্ল্যান করতে পারি, ঠিক আছে, ক্রিকেট বাংলাদেশ টিম এটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ভলিবল হোক, বাস্কেটবল হোক, অন্য যে কোনো স্পোর্টস হোক, সাইক্লিং হোক, রেসলিং হোক, ওগুলোতেও বাংলাদেশকে চিনবে। শুধু একটা চিনবে, আরো অনেক কিছু দিন বাংলাদেশকে চিনবে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরেন তারেক রহমান। বলেন, এই আন্দোলনে দলের বহু নেতাকর্মীর প্রাণ গেছে, গুম হয়েছে অনেকে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিও জানান তিনি। আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে অথবা যেই টাইমই তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। তারেক রহমান বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি এমন একটি সরকার গঠন করবে যারা মানুষের কল্যাণে কাজ করবে। ডরথি দাসরিন, যমুনা নিউজ। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিনের আংশিক শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। জামিনের পূর্ণাঙ্গ শুনানি আগামী বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া জুলাই-আগস্টের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নুসরাতকে সিএমএম আদালতে হাজির করা হয়। সকালে কঠোর নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। এর আগে তাকে গ্রেপ্তার দেখানো হয় জুলাই-আগস্টের একটি হত্যা চেষ্টা মামলায়।
তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন না করলেও মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অপরদিকে আইনজীবীর মাধ্যমে জামিন চান নায়িকা। আদালতে শুনানি চলাকালে পুরোটা সময় মাথা নিচু করে নিশ্চুপ ছিলেন নুসরাত। এদিন আদালতে জামিনের আংশিক শুনানি হয়। পরে আদালত নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সাথে পূর্ণাঙ্গ জামিন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানিতে বলেন, নুসরাত ফারিয়া ফ্যাসিবাদের সহযোগী ছিলেন। তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে ক্রস ফায়ার দেওয়ার জন্য, তাদেরকে রাজনীতি বিচ্ছিন্ন করার জন্য, তাদেরকে পঙ্গু করার জন্য, তাদেরকে বাড়িঘর ছাড়া করার জন্য এবং এক কথায় দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার জন্য তারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে। নুসরাতের আইনজীবীদের দাবি, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। বিদেশে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না নুসরাতের। সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত ৩-৪ বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন, তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। আদালতের কার্যক্রম শেষে আলোচিত এই নায়িকাকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায়। এরপর ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় 207 নম্বর ব্যক্তি হিসেবে তার নাম রয়েছে। 2015 সালে যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এক দশকে 2 বাংলা মিলিয়ে 20টির মতো সিনেমায় কাজ করেছেন এই নায়িকা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন ফারিয়া। অভিনয়ের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দেন ফেসবুকে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, বরং তাদেরকেও পুনর্বাসন করতে চাইলে বাধা দেয়া হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, খুন গুম কিছুই বাদ রাখেনি। তিনি বলেন, সংস্কারের জন্য যতটুকু প্রয়োজন অধ্যাদেশ জারি করে তা এখনই করে ফেলা যায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কোনো বাধা নেই। সরকার ডিসেম্বরের পর নির্বাচন নিতে চাইলে তা সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে। কোনো দলকে শক্তিশালী বা জোট করার সুবিধা দিতে নির্বাচন পিছিয়ে দিতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলেও দাবি করেন নজরুল ইসলাম খান। আমি প্রথমেই বলে নিতে চাই, আমার স্ত্রী তখন দারুণ অসুস্থ, তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, নার্স বাসায় তার সঙ্গে, সে অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যায়। আমাদের কথা বলেন, আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাবো, আওয়ামী লীগের পক্ষে থাকবো, এই ফাজলেমির কোনো মানে হয়? এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। করিডোর আর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য এই সরকারকে জনগণ ক্ষমতায় বসায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, দেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর চালানোর জন্য বাংলাদেশের লোক আছে, বিদেশিদের হাতে তুলে দেওয়ার দরকার নাই। দেশ নিয়ে অনেক ধরনের চক্রান্ত চলছে মন্তব্য করে ফারুক বলেন, ডক্টর ইউনূস সম্মানিত ব্যক্তি, তার উচিত নয় কারো পরামর্শ নেয়ার। বলেন, করিডোর পেলে রোহিঙ্গারা আর ফিরে যাবে না। চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে দেওয়া যাবে না। আপনাদের দায়িত্ব জনগণের সরকার। নো করিডোর। চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে দেওয়া যাবে না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে পার্লামেন্টে। সেই পার্লামেন্ট হবে তারেক রহমানের।
আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবীকে হাইকোর্টে দেওয়ার জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে ২৯ এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন ৫ মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ওই আদেশ দেন। তার আগে মারধর ও হত্যা চেষ্টার মামলায় ৬১ আইনজীবীকে ৬ এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। পরে তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগের 4 হেভি ওয়েট নেতাকে। সোমবার তাদের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার দেখান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম। গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এর মধ্যে দীপুমণি ও কামরুল ইসলামকে শাহবাগ থানার মোহাম্মদ মনির হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়, আর সালমান এফ রহমান ও আনিসুল হককে কদমতলী থানার মাসুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। এদিন সাভারের আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকেও। সাবেক অবৈধ মন্ত্রী দীপুমণি এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলামকে শাহবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং মন্ত্রী আনিসুল হক তাকে কদমতলী থানা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। যশোর শহরে বসত ঘরে ককটেল বিস্ফোরণে প্রাণ গেছে এক শিশুর, আহত হয়েছে 2 শিশু। হতাহতরা আপন ভাই বোন। সকালে বল ভেবে বোমাটি নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। বোমাটি শিশুরা কিভাবে হাতে পেল তা খতিয়ে দেখছে পুলিশ। যশোরের শঙ্করপুর জমাদ্দারপাড়ার আধাপাকা এই বাড়িতে 3 শিশু সন্তানকে নিয়ে বসবাস শাহাদাত সুমি দম্পতির। কখনো ভাঙাড়ি জিনিসপত্র, কখনো বাদাম বিক্রি করে সংসার চালান তারা। সকালে বিস্ফোরণের বিকট শব্দে প্রতিবেশীরা গিয়ে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় 3 শিশুকে। আহত 6 বছরের খাদিজা, 5 বছরের সজীব ও 3 বছর বয়সী আয়েশাকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত খাদিজা ও সজীবকে রেফার করা হয় ঢাকায়। আনার পথেই মৃত্যু হয় শিশু খাদিজার। ঘরে খেলা করতেছে, এর মধ্যে দেখি বাস্ট হয়েছে, শব্দ কি দৌড়াই গেছি, যাই আন্দারে খুঁজে পাচ্ছি না ওকে। তারপর ওগুলোরে ভাইছি নিয়ে তাতে হাসপাতাল দৌড়াইছি। ওরা তো সারা জায়গায় ভাঙড়ি খুঁটিয়ে নি ঘরের মধ্যে থই করে, এখন তার সাথে নিয়ে আসলো কি ওরা খুঁটিয়ে নিয়ে আসলো সেইটি আমরা বলতে পারবো না। মা সুমি খাতুন জানান, বাড়ির সামনে খোলা জায়গায় কলা গাছের গোড়ায় রাখা হাত বোমাটি খেলার বস্তু ভেবে বাড়িতে নিয়ে আসে শিশুরা। আমার ছেলেমেয়েরা পাইছে এই মাটির ভিতরে খুঁজে পাইলি, ওরা ওই ভিতরে খেলা করতেছিল ঘরের ভিতরে। আমার এই ছোট মেয়ে ঘুমাইছিল, ওখান থেকে বোমাটা ফাটে গেছে, যে বোমা তা আমি বুঝতে পারি না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। আশেপাশে আর কোনো বোমা রয়েছে কিনা তা খুঁজে দেখে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। একটা ককটেল ছিল, একটি ককটেল যেটি হচ্ছে আপনি জর্দার কোটা এবং জালের মধ্যে ইউজ করা লোহা জাতীয় দ্রব্যের মাধ্যমে বানানো হয়েছে। আলামত সংগ্রহ করার পর আমরা বাকি কার্যক্রমটা পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিয়ে যাচ্ছি। ককটেলটি কিভাবে শিশুরা হাতে পেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এখন আমরা আসলে আমরা এখনো মূল রহস্য উদ্ঘাটন করতে পারি নাই। আমরা আমাদের টিম কাজ করতেছে, আমরা দ্রুতই আমরা ঘটনা উদ্ঘাটন করতে পারবো ইনশাল্লাহ। মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত যশোরের শঙ্করপুরে প্রায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। আবার আমন্ত্রণ, দেখছেন সব খবর। ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও 3 জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সময় রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন থাকবে, তবে তা যৌক্তিক হতে হবে। সব গার্মেন্টস এলাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে,
এই যে গার্মেন্টসের এরা আছেন এরা এগ্রি করে গেছে, এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। সরকার অন্যান্য সংস্কার নিয়ে যতটা আন্তরিক, অর্থনীতি নিয়ে ততটা নয়। ফলে বাজেট তৈরির পুরনো সংকটের সমাধান হয়নি, উল্টো মাথাচাড়া দিয়ে উঠছে বিগত চোরতন্ত্রের আমলারা। এমন মন্তব্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সকালে বাজেট নিয়ে নাগরিক প্ল্যাটফর্মে সেমিনারে বক্তব্য রাখেন তিনি। এ সময় ব্যাংক, এনবিআর ও পরিসংখ্যান ব্যবস্থাপনার সমালোচনা করেন অন্য গবেষকরা। দেশের আয় ব্যয়ের হিসাব মেলাতে গলদঘর্ম সরকার। ঘাড়ে দেশি বিদেশি ঋণের বিশাল বোঝা, মূল্যস্ফীতি সামলাতে চেপে রাখা হয়েছে টাকার প্রবাহ, তার উপর কাঙ্ক্ষিত নয় রাজস্ব আদায়। এই অবস্থায় কর্মচারীদের বেতন, ভর্তুকি নাকি উন্নয়ন কোনটি বেশি গুরুত্ব পাবে সেই আলোচনা নানা মহলে। কিছুটা হিসাব কষেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সোমবার সকালে এক সেমিনারে বলা হয়, বাজেট প্রণয়নের সাথে সরকারের সংস্কার উদ্যোগের মিল নেই। অনেক কাজ চলছে আগের নিয়মে, প্রশ্ন আছে এনবিআর ভেঙে দেওয়ার প্রক্রিয়া নিয়েও। যে কোনো এলডিসির সাথে কম্পেয়ার করতে গেলে দেখবো বাংলাদেশ এত ডকুমেন্ট আমাদের অন্য কোনো এলডিসির নেই, কিন্তু when it comes to implementation we're the poorest. It's called a policy paralysis. আমাদের যে প্রচুর পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, নীতির ভুলের কারণে আমরা যে জ্বালানি নির্ভরতার উপর বেড়ে গেছি, সেটার থেকে আমরা এখন মুক্তি পাওয়ার জন্য যে কাজ করব সেখানেও কিন্তু কাজ হচ্ছে না। যে প্রায় 21 লাখ চাকরি হারিয়েছে, কিন্তু কোন সেক্টরে চাকরি হারিয়েছে এটা আপনি বলতে পারবেন না, কারণ এলএফএস এর ডাটা ঠিক করা হয়নি এখনো। আয় ব্যয়ের হিসাবের ক্ষেত্রে মইফের ডাটা এখনো 7 মাসের আছে, কিসের উপরে বাজেট নির্ধারণ করা হয়েছে আমরা জানি না। এ সময় সবশেষ শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতি এখনো ঘুরে দাঁড়ায়নি, নতুন করে শক্তিশালী হয়েছে আমলাতন্ত্র। 3 শক্তি একত্রিত হয়েছিল বাংলাদেশে, এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে। এখন যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে রাজনীতিবিদরা পালিয়ে গেছে, আপনার ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মান হয়ে আছেন, আর আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার যুক্তি দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মানবিক করিডোর করবে, ভেরি সেন্সিটিভ ইস্যু। তো বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, জিও স্ট্র্যাটেজিক ডিসিশন, বাংলাদেশের কি আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাচ্ছি নাকি এখানে, এবং এইখানে কোনো কনসালটেশন হয়নি, এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। ডিপার এন্ড ডিপার ক্রাইসিস এভরি অর্থনীতির বিশৃঙ্খলা এশিয়ার দেশগুলোর জন্য অনেক বড় সমস্যা, আমাদের জন্য এটা বড় মাথা ব্যথা। তাই বলবো, অনেক অনিশ্চয়তার মাঝে আমাদের কাজ করতে হচ্ছে। সামনের পরিকল্পনা তৈরির আগে বিশ্ব ব্যবস্থার দিকেও খেয়াল রাখতে হবে। 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন হবে 2 জুন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জে সেবা গ্রহীতা ও সেবাদাতা প্রতিষ্ঠানকে মুখোমুখি করে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমির হাসান রাজা মিলনায়তনে গণশুনানি হয়। প্রধান অতিথি দুদক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ এবং মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন শুনানি করেন। এ সময় জেলার অর্ধশতাধিক মানুষ সরকারি বিভিন্ন দপ্তরের অনিয়ম দুর্নীতির অভিযোগ করেন। অভিযোগের বিরুদ্ধে শুনানিতে উপস্থিত না হয়ে অসদাচরণ করায় শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা আর অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের দোহাজারীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক যুবক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শঙ্খ নদীর কাঠগড় পয়েন্টে গোসল করতে নামেন করিম নামের ওই যুবক। এরপর স্রোতের টানে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালায়, তবে এখন পর্যন্ত সন্ধান মেলেনি। নিখোঁজ করিমের বাড়ি কক্সবাজারের রামুতে। তিনি দোহাজারীতে একটি মুরগির খামারে কাজ করতেন। ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো নিয়ে সাংস্কৃতিক ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে। চট্টগ্রামের সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। পাশাপাশি চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত করতে পরিকল্পনার কথাও জানান তিনি। দুপুরে চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন।
পরে সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। শুধু বরাদ্দ বাড়ানোটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে একটা পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তরিত করা, এবং সেটা করার জন্য প্রয়োজন হচ্ছে প্রপার কিউরেটর। সেই টিমটা আমরা তৈরি করছি। পাশাপাশি কিউরেশন টিমকে হেল্প করার জন্য একটা রিসার্চ টিম প্রয়োজন, যারা এই জনগণের উপর রিসার্চটা করে জানাবে আগামী বছর থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা এবং কর্ণফুলী নদীতে সাম্পান 22 অনুষ্ঠিত হবে বলে জানান উপদেষ্টা। এটা কয়েকটা ফর্মে কাজ করবে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরো কি করে অ্যামপ্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে কি বলে অ্যাকশন প্ল্যান তৈরি করব। সারা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো নিয়ে সাংস্কৃতিক ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমরা মনে করি এই কাজগুলো আমরা করে দিয়ে যাব। এই কাজগুলো পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্বে আসবেন, আমার স্থির বিশ্বাস তারা এই কাজগুলো কন্টিনিউ করবেন। বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি ও মুসলিম ইনস্টিটিউট পরিদর্শন করেন তিনি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সবচেয়ে কম সময়ে সর্বকনিষ্ঠ হিসেবে সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রা করে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়লেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। ইকরামুল হাসান শাকিল 25 ফেব্রুয়ারি সি টু সামিট কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শুরু করেছিলেন। 90 দিনের মধ্যে সি টু সামিট জয়ের লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিলেন তিনি, কিন্তু 6 দিন কম সময়ে 84 দিনে কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় পৌঁছান শাকিল। যাত্রাপথে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্টের 29,031 ফুট উঁচু চূড়ায় উঠে বিশ্ব রেকর্ড গড়লেন। রং টুল ব্যবহারে এমন এক্সপেরিয়েন্স তো হবেই। বিগ বডি, দ্য স্মুথ বডি শেভিং এক্সপেরিয়েন্স। এর হোয়াইট টুথ কম সহজেই লং বডি হেয়ার রিমুভ করে। বিগ বডি, স্পেশালি বডি শেভিং এর জন্য। যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে গাজায় সামান্য ত্রাণ প্রবেশের সুযোগ দিতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়। যদিও বিবৃতিতে দাবি করা হয় গাজায় যাতে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তেল আবিবের নতুন অভিযান গেডিয়ন চ্যারিয়টকে আরও সফল করতে খাবার সহ অন্যান্য সহায়তা দরকার বলেও মন্তব্য করেছে দেশটির সামরিক বিভাগ। গাজায় ত্রাণ প্রবেশের সিদ্ধান্ত জানানো হলেও স্পষ্ট নয় ঠিক কবে নাগাদ তা সরবরাহ করা হবে। গেল মার্চের 2 তারিখ থেকে গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েল। খাবারের অভাবে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে শিশুসহ 57 জনের। ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান দূতাবাসের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ সরকার। কোনোভাবেই সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে পাকিস্তান সিরিজের কোনো ম্যাচ আয়োজন করা যাবে না। সোমবার গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়া জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ আয়োজন নিয়েও উচ্ছ্বসিত তিনি। ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের পাকিস্তান সফরের দিনক্ষণ বদলেছে। অবশ্য ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। আগের সূচি অনুযায়ী সিরিজের শেষ 3টা ম্যাচই হওয়ার কথা ছিল লাহোরে। গাদ্দাফি স্টেডিয়াম থেকে ভারত পাকিস্তানের বিখ্যাত ওয়াঘা আটারি বর্ডারের দূরত্ব 30 কিলোমিটারেরও কম। সীমান্তের এতটা নিকটবর্তী কোনো স্টেডিয়ামে খেলা হলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও থাকে শঙ্কা। এজন্যই পাকিস্তান দূতাবাসের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ সরকার। পাকিস্তান সফর নিয়ে তারা আগ্রহী, কিন্তু কোনোভাবেই সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে কোনো ম্যাচই আয়োজন করা যাবে না। এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে, এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। এদিকে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ক্রীড়া উপদেষ্টা। এই ম্যাচ দিয়ে প্রায় অর্ধযুগ পর ঐতিহাসিক এই স্টেডিয়ামে মাঠে গড়াবে ফুটবল। এই মাঠে খেলেই বাংলাদেশে হবে হামজা চৌধুরীর ডেবিউ। ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে।
এটাই একটা বড় আয়োজন বলে আমি মনে করি, এবং এখনই অনেকে আগ্রহ প্রকাশ করছে, অনেকে টিকিট চাচ্ছে খেলার জন্য, খেলা দেখার জন্য। এছাড়া বিসিবির নির্বাচন নিয়ে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেন আসিফ মাহমুদ। সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, সাফ জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা। অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব, এবং যেহেতু আমাদেরকে হাতে সময়ও আছে আপনারা জানেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সব খবরে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। বাংলাদেশে ব্রিজ বা সেতু নির্মাণের নির্দিষ্ট গাইডলাইন থাকা প্রয়োজন, সেজন্য সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে একসাথে কাজ করতে হবে। সকালে বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত এক সেমিনারে উঠে আসে সব আলোচনা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন। আলোচকরা বলেন, বাংলাদেশে ভবন নির্মাণে নির্দিষ্ট কোড থাকলেও ব্রিজ বা সেতু নির্মাণে এমন কোনো গাইডলাইন নেই। সেগুলো রক্ষণাবেক্ষণ বা পুরনো সেতুগুলো সংরক্ষণ বা মেরামতের জন্য আদর্শ কোনো নীতিমালা মানা হয় না। তাই এই সংক্রান্ত নীতিমালা নির্ধারণে সংশ্লিষ্টদের কাজ শুরু করার আহ্বান জানান আলোচকরা। তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা তোফায়েল আহমেদ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস মিলনায়তনে কোরআনখানি, মিলাদ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা তোফায়েল আহমেদ স্মৃতিচারণ করেন স্মৃতি সংসদের সভাপতি ও তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা আক্তার। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হয়ে গেল রুকুনুল ইসলাম খণ্ডলিয়া পাড়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন। দক্ষিণ রাজানগরে মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানে বক্তারা পুরুষদের পাশাপাশি নারীদেরও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্বের সাথে তাল মেলাতে শিক্ষা খাতে আধুনিকায়ন জরুরি বলে মন্তব্য করেন তারা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আরব আমিরাত টি-20 সিরিজের খবর। দ্বিতীয় ম্যাচে আজ আবারও মুখোমুখি হবে দুদল। শারজায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে 27 রানে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। পারভেজ ইমনের অভিষেক সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেলেও জবাবটা ভালোই দিয়েছে স্বাগতিকরা। আইপিএল খেলার কারণে এই ম্যাচে পেসার মোস্তাফিজুর রহমানের সার্ভিস পাবে না টাইগাররা। তবে ভিসা জটিলতা কাটিয়ে একাদশে ফিরছেন নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে লিটন দাসের দল। এদিকে দুদেশের বোর্ড কর্তাদের আলোচনা শেষে সিরিজে আরও একটি ম্যাচ বাড়ানো হয়েছে, ফলে সিরিজ এখন 3 ম্যাচের। তার আগে পাকিস্তান সফর নিয়ে ক্রিকেটারদের মতামত জেনেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পাকিস্তান সুপার লিগে খেলার ডাক পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে লাহোর কালান্দার্স। রিশাদ সাকিবের পর এবার মিরাজের দিকে হাত বাড়িয়েছে 2 বারের চ্যাম্পিয়ন দলটি। ছাড়পত্রের জন্য বিসিবির কাছে আবেদন করলে 22 থেকে 25 মে পর্যন্ত অনাপত্তি পত্র দেওয়া হয় মিরাজকে। ফলে দ্বিতীয়বারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন মিরাজ। এর আগে 2017 সালে সিপিএলে খেলার সুযোগ এসেছিল মিরাজের সামনে, যদিও সেবার ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ম্যাচ খেলার সুযোগ হয়নি। জিম্বাবুয়ে তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার বিকল্প হিসেবে মিরাজকে নিতে আগ্রহী লাহোর কালান্দার্স। কেননা ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন তিনি। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।